বই পড়বার কথা মনে হলেই আমাদের চোখের পথে ভেসে ওঠে একরাশ অখণ্ড অবসর, যখন কিনা আমরা চা খেতে খেতে আমাদের সবচেয়ে পছন্দের বইটিতে হারিয়ে যেতে পারি। কিন্তু আমাদের এই ব্যস্ত জীবনে চাইলেই কি সে অখণ্ড অবসর পাওয়া যায়? কিন্তু বই সে তো পড়তেই হবে। সে আপনি বই হাতে নিয়ে পড়ুন কিংবা প্রযুক্তির মাধ্যমে। বলতে পারেন এই প্রযুক্তির সময়ে, প্রযুক্তি প্রবণ সময়ে এভাবে বই পড়াটা বিলাসিতা মাত্র। কিন্তু আপনি জানেন, জীবনটাকে রাঙিয়ে দেওয়ার জন্য, সাজিয়ে নেবার জন্য বই পড়ার কিন্তু কোনো ব্যতিক্রম নেই। কারণ আপনার যত রাজ্যের ক্লান্তি কিংবা অবসাদ এক নিমিষে মুছে দিতে পারে একটি বই। একটি ভালো বই আপনার জীবনকে সত্যি অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। আমাদের নেক্সাস টেলিভিশনের এবারের আয়োজনে আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক, আপনাদেরকে আমন্ত্রণ জানাই। রূপা চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃতি ভাষাবিদ এবং বরেণ্য আবৃত্তি শিল্পী। তিনি দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে কবিতাকে দেশের তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাহিত্য, শিল্প এবং কাব্যবোধ সম্পন্ন এই মানুষটি তার কাজের স্বীকৃতি হিসেবে এবারে পেয়েছেন 21শে পদক। আমাদের এবারের আয়োজনের প্রথম পর্বের থাকছে সেই রূপা চক্রবর্তীর বই পড়বার ভাবনা বিষয়ক আলাপচারিতা। আমাদের বাড়িতে যে পত্রিকাগুলো আসতো তাতে বইয়ের বিজ্ঞাপন থাকতো। সেই বিজ্ঞাপন দেখে আমাদের টিলাগড়ে একটি মাত্র বইয়ের দোকান ছিল, একটি মাত্র বই বিক্রয় হতো। ওই দোকানে যাবার পরে ওরা বলতো এখানে নাই, 2 মাস পরে আনিয়ে দিতে পারবো। কলকাতার বইগুলো আসতে 2 মাস লেগে যেত। মানে আমরা তীর্থের কাকের মতো অপেক্ষা করতাম। তারপরে যখন আসতো সবাই তো অপেক্ষা করছে, হয়তো আমার কপিটি অন্য কেউ নিয়ে গেল, তারপরে আরও 2 মাসের জন্য প্রতীক্ষা। আমাদের অনেক কান্না পেত, মনে হতো নিজেকে বঞ্চিত এবং সময় মতো পেতাম না। আমি আর আমার ছোটদা আমরা আর কি বইয়ের পোকা বললে যা বোঝায়। তো আমরা সজনে গাছ, আমাদের পাশের বাড়ির সজনে গাছটা ঝড়ে পড়ে গিয়েছিল। এটা অনেক প্রশস্ত, ওইটার গা বেয়ে আমরা মগডালে উঠে যেতাম যাতে আমাদেরকে কেউ ধরতে না পারে। সেখানে বসে বই পড়তেন? ওখানে মাসুদরানা পড়তাম, কারণ পাতার আড়ালে থাকতাম যাতে গার্জেনরা দেখতে না পায়। যদি আসে ডালের মধ্যে আলাদা করে রেখে দিয়ে তরতরিয়ে নেমে আসতাম, কিছু হয়নি, কিছু এমনি বসেছিলাম, এমনি শুয়েছিলাম, এরকম একটা ভাব। তো এটা ছিল। আর আরেকটা জিনিস ছিল যে পরীক্ষার আগের রাতে আমরা খুব সিরিজ বই পড়তাম। দস্যুমোহন সিরিজ, বনহুর সিরিজ, কুয়াশা সিরিজ খুব পড়তাম। একটা শেষ হয়ে গেলে আরেকটা কবে পাবো কবে। আর আমাদের তো আলাদা করে হাতে টাকা দেয়া হতো না। ভাইয়ের বন্ধুরা কিন্তু ভাই সেটা চেয়ে আনতো, সেটা আবার আমি মেগে পড়তাম। আপনারা যে ধরনের বই পড়তেন, এখনকার যারা তরুণ প্রজন্ম তারা কি আসলে রুচির দুর্ভিক্ষে ভুগছে? মানে যেটা আমরা খুব কোট করতে চাই, সেই ধরনের বই কি এখন বেরোচ্ছে না? আমি ওভাবেই বলছি না। বিষয়টা হচ্ছে আমি আমার সন্তানকে যেভাবে আমার বাড়ির ভেতরে এবং স্কুলের ভেতরে যে পরিবেশটা দেব, শিশুরা অনুকরণ প্রিয়। তাদেরকে আমি নিজে যেভাবে তৈরি করব তারা সেভাবে তৈরি হবে। এটা আজকের দিনে হোক আর 200 বছর আগে হোক। আমি নিজে যদি বই না পড়ি, আমার সন্তান বাইরের বই পড়বে, এটা আশা করা যায় না। কি করে আশা করব? আমার মায়ের প্রতিদিনের দৃশ্য হলো, আমরা ছোটবেলা থেকে দেখছি, এখনো উনি নবতিপর দুপুরবেলা ভাত খেয়ে ভেজা চুলটা বালিশের পেছন দিকে দিয়ে একটি বই হাতে নিয়ে পড়ছেন, হয়তো সেটা দেশ পত্রিকা, তার বয়স 90 পেরিয়ে গেছে। এবং তখন আমরা ছোটবেলায় দেখতাম উনি উল্টো রথ পড়ছেন, ওই যে সিনেমার পত্রিকাগুলো আসতো কলকাতা থেকে, পড়ছেন তিনি। আর তাকে খুব সিরিয়াস বই পড়তে দেখেছে আমার মা। মানে তার যে আমরা বলি যে খাদ্য, তার রুচি, বইয়ের যে রুচি, উনি প্রবন্ধ অনায়াসে পড়ছেন। তাকে জিজ্ঞেস করলে ছোটবেলায় বলতেন প্রমথ চৌধুরী আমার প্রিয়। মানে এইসব কি আমরা বড় হয়ে দেখছি প্রমথ চৌধুরী আমরা দাঁত ফোটাতে পারি না, কিন্তু আমার মা বলতেন তার প্রিয়, ওর ভাষা নাকি তার ভীষণ পছন্দ। আর আমাদের বাড়িতে যে ছোটদার কথা বললাম, ওর থ্রুতে আমি অনেক রাসায়ন বই পড়েছি। মানে আমি খুবই ছোট, মানে আমি বলবো যে আমি যখন খুবই ছোট, ওই সময় রাসায়ন বইগুলো অনুবাদ বই আসতো। আমি ম্যাক্সিম গোর্কি পড়েছি খুব ছেলেবেলায়, খুবই ছেলেবেলায়। তার পৃথিবীর পথে, পৃথিবীর পাঠশালায়, তার মা পড়ে কত কেঁদেছি। আমি এখন চিন্তা করি তখন আমি কি বুঝতাম, কেন কেঁদেছি। আবার ওইদিকে রানা প্রতাপ, লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তারপরে রাজশেখর বসুর অনুবাদ করা অসাধারণ বই, ছোটদের মহাভারত, ছোটদের রামায়ণ। অর্থাৎ এক কথা আপনারা সর্বভুক ছিলেন, যত বই হাতে কাছে পেয়েছেন সবটাই পড়তেন। যেটাই আমরা পেতাম আমাদের মনে হতো না যে বইটা পড়বো না। মরুতীর্থ হিংলাজ পড়েছি। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার সমুদয় বঙ্কিমের উপন্যাস পড়া শেষ। এবার তুমি আমায় জিজ্ঞেস করো তুমি কি এগুলো বুঝতে? উত্তর হলো না।
আমি শুধু গল্পটা বুঝতাম, বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে অনার্স ক্লাসে এসে বুঝেছি এভাবে পড়তে হয়, কিন্তু কি করে পড়তে হয় এটা তো শিখিনি। পড়তে হবে, পড়তে চাই, পড়তে ভালো লাগছে, এইটা। আমরা একটু বর্তমান সময়ে আসতে চাই যে এখন আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনার কি মনে হয় তরুণ প্রজন্মকে নিয়ে আপনার বক্তব্য কি? আমরা একটা বই বিমুখ সময়ের মধ্যে আছি। বইটাকে ভালো না বাসলে তো তার কাছে যাওয়া যায় না। এখানে আমি বইয়ের রাজ্যে বসে আছি, এখানে যে বসেছি আমার তো কেবলই মনে হচ্ছে এটা তুলে দেখে তো এটা ভেতরে কি আছে। অনুষ্ঠানটার জন্য আমি হাত দিচ্ছি না বইয়ে, যেটার শৃঙ্খলা বিনষ্ট হবে, কিন্তু আমার মন তো ছুটে যাচ্ছে ওখানে বারবার। ওদের কিন্তু এটা হয়নি। ওরা ডিভাইসের ভেতর দিয়ে ওদের যে কাঙ্ক্ষিত বই বা আর্টিকেল এগুলোকে তারা খোঁজে। তারা কি কম পড়ে? উত্তর হলো না, তারা বরং আমাদের চেয়ে বেশি পায়। তাদের কাছে পৃথিবী হাতের মুঠোয়, আমাদের পৃথিবী ছিল না, যেটা শুরুতে বলেছিলাম। 2 মাস ধরে একটি বইয়ের জন্য অপেক্ষা করতাম, ওরা একটা ক্লিকের উপর নির্ভর করে বইগুলো পায়। অশেষ ধন্যবাদ দিদি, আজকে আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। এই বইটি আপনার জন্য। ও, এটা আমি পাবো? এটা আপনার জন্য, আমাদের শ্রদ্ধেয় অতিথির জন্য শ্রদ্ধার। অনেক ধন্যবাদ। তিনি রচনা করেন 1954 সালের কারাগারে রাজবন্দী থাকাকালে। নতুন বিয়ে তাদেরকে কি দেয়া যায়, উনি আসলে কিছু খুঁজে না পেয়ে নিজের আংটিটা দিয়ে দিলেন। 1952 সালের অক্টোবরে চীনের পিকিং শহরে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান প্রতিনিধি দলের সদস্য হিসেবে এ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে নয়া চীন সফর করেন। আমার দেখা নয়া চীন স্মৃতি নির্ভরে ভ্রমণ কাহিনী তিনি রচনা করেন 1954 সালের কারাগারে রাজবন্দী থাকাকালে। শিল্পিত মন ও সূক্ষ্ম পর্যবেক্ষণে সদ্য বিপ্লবোত্তর গণচীনের শাসন ব্যবস্থা ও জীবনচিত্র তুলে ধরেছেন প্রাঞ্জল ভাষায়। এ গ্রন্থে বঙ্গবন্ধুর সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব, অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বিপ্লবী জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে। একজন তরুণ রাজনীতিকের মনন পরিচয়, গভীর দেশপ্রেম এবং নিজ দেশকে গড়ে তোলার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে তার এ রচনায়। এই গল্পের পরতে পরতে রয়েছে সৌন্দর্যপ্রিয়তা, জীবন, সমাজ, সংস্কৃতির প্রতি মুগ্ধ দৃষ্টি এবং সঞ্জীবন তৃষ্ণা, যা কিনা এই গ্রন্থের অনুপম বৈশিষ্ট্য। এই বইটি সম্পাদনা করেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং লোক গবেষক শামসুজ্জামান খান, এবং ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর 14 বছরের রাজনীতির পরের একটি ভ্রমণ, একটি কনফারেন্সে, শান্তি কনফারেন্সে নয়া চীনে যাওয়া, এবং সেখানে তিনি যেভাবে রাষ্ট্রকে দেখেছেন এবং তার যে দূরদর্শিতা, প্রজ্ঞা, সেগুলোকে মিলেমিশে একাকার করে জেলখানায় বসে এই ভ্রমণ কাহিনীটি লেখা যে তার অভিজ্ঞতা, সেখান থেকে আমরা আসলে অনেক কিছুই জানতে পারি, শিখতে পারি। বঙ্গবন্ধু প্রত্যেকটি মানুষের সাথে মিশে, একদম সাধারণ মানুষের সাথে মিশে, যখন যাকে পেয়েছেন, রিক্সা ভ্রমণ করেছেন, চীনে গিয়ে কনফারেন্সের বক্তৃতা শুনেছেন, সব মিলেমিশে পাঠক প্রত্যেক পরতে পরতে বুঝতে পারবেন যে এটি শুধু ভ্রমণ কাহিনী নয়, এটি একজন সাহিত্যিকেরও লেখা। কিন্তু বঙ্গবন্ধু বিনয়ের সাথে বলছেন যে আমি সাহিত্যিক নই। তিনি প্লেনের উপর থেকে প্রথমেই হংকংয়ে প্রবেশ করতে গিয়ে দেখলেন যে নদী নালা, জাহাজ চলছে, ছোট ছোট গ্রাম, পাহাড়ের উপরে, এগুলোর বর্ণনা তিনি দিচ্ছেন এবং বলছেন আমার পূর্ব বাংলার মতন, আমি তো সাহিত্যিক নই। এই যে বিনয়। একটি রাষ্ট্র ব্যবস্থায় মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এর বাইরেও যে অনেকগুলো সেক্টর থাকে, শিল্প, কলকারখানা, ভিক্ষাবৃত্তি, বেকার সমস্যা, নারীদের অবস্থান, সমস্ত কিছু তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সেগুলো তার লেখায় উঠে এসেছে। এই ভ্রমণ, এটি শুধু ভ্রমণ কাহিনী আমি বলবো না, এটি আসলে প্রত্যেক মানুষের জীবন আদর্শের একটি আকর গ্রন্থ বলা চলে। আরও কিছু বিষয় যে উনি কিভাবে নারী পুরুষের সমতাকে সামনে নিয়ে এসেছেন সেটা, এবং তিনি ধর্মে বিশ্বাসী ছিলেন, সেখানকার মুসলমান সম্প্রদায় কিভাবে মাও সেতুংয়ের রাষ্ট্রে কিভাবে বসবাস করছে, তাদের সুযোগ সুবিধাগুলো কিভাবে আসছে সেগুলো তিনি দেখাচ্ছেন। ওখানকার যৌতুক প্রথা কিভাবে বিলুপ্ত করা হচ্ছে, ভোক্তা অধিকার কিভাবে এসেছে। তিনি একটি উপহার পেলেন, এখানে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে, একটি কলম উপহার পেলেন। তিনি যখন শ্রমিকদের বাড়ি দেখতে গেলেন যে শ্রমিকরা কিভাবে থাকে,
তার সবসময় একটা অনুসন্ধিৎসু মন ছিল যে একদম গভীরে গিয়ে দেখবেন তিনি। তো এই বইটিতে সেভাবেই উল্লেখ আছে যে গভীরে গিয়ে দেখলেন যে তিনি এক শ্রমিক দম্পতি নতুন বিয়ে হয়েছে, দেখতে গিয়েছেন, তাদের সাথে কথা হচ্ছে। তখন নতুন বিয়ে তাদেরকে কি দেয়া যায়, উনি আসলে কিছু খুঁজে না পেয়ে নিজের আংটিটা দিয়ে দিলেন এবং পরবর্তীতে সেই শ্রমিক দম্পতি তাকে একটি কলম দিয়ে গেলেন। এবং এই যে সম্মেলনে তিনি যোগদান করলেন, সেখানে 25 দিন অবস্থান করেছেন চীনে, তো বিভিন্ন প্রদেশ ঘুরেছেন। তিনি বলছেন যে এই কলমটি আমার সবচাইতে দামি উপহার আমার কাছে মনে হচ্ছে। তিনি যে মানসিকতা নিয়ে রাজনীতিতে এসেছেন, রাজনীতি করেছেন, এই সবগুলো বিষয় ধরা দেয় আমার দেখা নয়া চীনে। বইয়ের প্রথমে যে তিনি জেলেই বসেই ভেবেছিলেন যে একবার চীনে যাওয়া দরকার, চীন কিভাবে নতুন রাষ্ট্র নিজেকে গড়েছে। এবং মৌলানা ভাসানীর কথা তিনি প্রথমেই বলছেন যে মৌলানা ভাসানীও বলেছেন যে যদি সুযোগ হয় একবার চীন দেশে গিয়ে ঘুরে আসো। বঙ্গবন্ধু যে হাস্যরসের মধ্য দিয়েও জীবনযাপন করেছেন, শিশুদেরকে দেখে মুখ ভেঙচি দিয়েছেন এবং শিশুরা তার কাছে এগিয়ে এসেছে, সখ্যতা হয়েছে, এই যে একজন রসিক মানুষকেও আমরা পাই, তা আমার মনে হয় পাঠক সম্পূর্ণভাবে বঙ্গবন্ধুকে জানতে পারবেন এবং তার আদর্শকে জানতে পারবেন। তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল 4টি: সত্যের সন্ধান, অনুমান, সৃষ্টির রহস্য ও স্মরণিকা। এই বেলজিয়ান ডিটেকটিভ এরকুল পোরোর কিছু অদ্ভুত বিষয় ছিল। বিদ্যা শিক্ষার ডিগ্রি আছে, জ্ঞানের কোনো ডিগ্রি নেই। জ্ঞান মূলত ডিগ্রিবিহীন এবং সীমাহীন। উক্তিটি আমার নয়, বলেছেন বাংলাদেশের স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বর। তার রচিত গ্রন্থের সংখ্যা 15টি, যেটা কিনা জীবদ্দশায় মাত্র 4টি প্রকাশিত হয়েছিল। বাকি বইগুলো একসঙ্গে করে আরজ আলী মাতুব্বর রচনাবলী শিরোনামে প্রকাশিত হয়। তিনি নানা বিষয়ে বিভিন্ন রকমের যুক্তি দিয়েছেন, কথা বলেছেন এবং তার অনেকগুলোই ইংরেজি ভাষায় অনুদিত হয়েছে। এসব বিষয়ে তার যে যুক্তিগ্রাহ্য মতামত তা কিনা ধর্মান্ধ এবং প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে শানিত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। কি আছে আরজ আলী মাতুব্বরের বইয়ে? আরজ আলী মূলত বাস্তববাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। তিনি অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লিখে গেছেন তার জীবদ্দশায়। সাম্যবাদী, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক, কুসংস্কার মুক্ত সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন তার লেখার মধ্য দিয়ে। তার লেখায় মুক্ত চিন্তা ও যুক্তিপাতী দার্শনিক প্রজ্ঞার ছাপ রয়েছে। কি বই লিখেছেন আরজ আলী মাতুব্বর? আরজ আলী রচিত পাণ্ডুলিপির সংখ্যা মোট 15টি। তার জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল 4টি: সত্যের সন্ধান, অনুমান, সৃষ্টির রহস্য ও স্মরণিকা। আরজ আলী মাতুব্বর তার প্রথম বইয়ের প্রচ্ছদ আঁকেন। বইটি লিখেছিলেন 1952 সালে। আরজ আলী মাতুব্বর একাডেমি শিক্ষা গ্রহণ করেননি। তিনি স্বশিক্ষিত ছিলেন। মধ্যবিত্ত সুবিধাভোগী শ্রেণী থেকে বহুদূর তার আজীবন অধিষ্ঠান। তিনি দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সত্যের সন্ধান করেছেন। প্রতিকূলতাকে জয় করে তিনি সব কুপ্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে সাহসী অবস্থান গ্রহণ করেছেন। তার অসাধারণত্ব এখানে যে তিনি উঠে এসেছেন তৃণমূলের গভীর স্তর থেকে। আরজ আলী মাতুব্বর কৃষক থেকে দার্শনিকে রূপান্তরিত হয়েছেন মৌলিক চিন্তার মাধ্যমে। তিনি ছিলেন কৃষক পরিবারের সন্তান। অর্থকষ্ট ছিল তার নিত্যসঙ্গী। তিনি নিজ গ্রামে মকতুবে আদর্শ লিপি আর আরবি শিক্ষা পড়তেন। দারিদ্র্যের কারণে তিনি খুব বেশি দূর পড়ালেখা করতে পারেননি। তিনি ছোটবেলা থেকেই ছিলেন জ্ঞান পিপাসু। মকতুবে আরবি শিক্ষা আর আদর্শ লিপি পড়েই একটা সময় দর্শন, ইতিহাস, রাজনীতি ও বিজ্ঞানে কি গভীর জ্ঞান ছিল তার। তার বিখ্যাত উক্তি, বিদ্যা শিক্ষার ডিগ্রি আছে, জ্ঞানের কোনো ডিগ্রি নেই। জ্ঞান ডিগ্রিবিহীন ও সীমাহীন। বর্তমান প্রেক্ষাপটে কেন আমরা আরজ আলী মাতুব্বরের প্রাসঙ্গিকতা খুঁজে পাই? কি বলেছেন আরজ আলী মাতুব্বর তার বইয়ে? সৃষ্টির রহস্য প্রকাশিত হওয়ার পর তিনি স্বশিক্ষিত দার্শনিক হিসেবে পরিচিতি লাভ করেন। তার লেখাতে বিজ্ঞানীর মনোভাব সম্পর্কে তিনি যে যুক্তিসম্মত ব্যাখ্যা দিয়েছেন তা প্রকান্তরে ধর্মান্ধ প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে শানিত অস্ত্র হিসেবে এখনও কাজ করছে। তার মৃত্যুর পরে কিছু অপ্রকাশিত পাণ্ডুলিপি আরজ আলী মাতুব্বরের রচনাবলী শিরোনামে প্রকাশিত হয় এবং কিছু লেখা ইংরেজিতেও প্রকাশিত হয়।
সমাজ দর্শনের প্রতিকৃতি হিসেবে আরজ আলী মাতব্বর আজও সমাদৃত। তিনি অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বলেছিলেন, আমার মা ছিলেন অতিশয় নামাজি কালামি একজন ধার্মিক রমণী। তার নামাজ রোজা বাদ পড়া তো দূরের কথা, কাজা হতেও দেখিনি কোনোদিন আমরা জীবনে। মাঘ মাসে দারুণ শীতের রাতেও তার তাহাজ্জুদ নামাজ কখনো বাদ পড়েনি এবং তারই ছোঁয়া লেগেছিল আমার গায়েও কিছুটা। কিন্তু আমার জীবনের গতিপথ বেঁকে যায় মায়ের মৃত্যুকে কেন্দ্র করে একটি দুঃখজনক ঘটনায়। সে ঘটনাটি আমাকে করেছে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে দ্রোহী। পাকিস্তান সরকার আমলে তার লেখালেখির জন্য তিনি সমালোচিত অভিযুক্ত হয়েছিলেন। সে সময় তার লেখালেখি নিষিদ্ধ ছিল। ৮৬ বছরের জীবনকালে ৭০ বছরই লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করে। মুক্তচিন্তার আলোর মশাল তিনি, যার বেড়ে ওঠা এদেশেরই মাটি এবং মানুষের মধ্য থেকে। তিনি মানব কল্যাণ ও বিশ্ব ধর্ম আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি দরিদ্র মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রদান, পাঠাগার স্থাপন ও রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করেন। মহতী এই মানুষটি জন্মেছিলেন ১৯০০ সালের ১৭ ডিসেম্বর আর মৃত্যুবরণ করেন ১৯৮৫ সালের ১৫ মার্চ। তিনি মরণোত্তর চক্ষু এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেলের ছাত্রদের শিক্ষার উদ্দেশ্যে ব্যবহারের জন্য তার দেহ দান করেন। বেলজিয়ান ডিটেকটিভ এরকুল পোরো, যাকে সৃষ্টি করেছেন আরেক বিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমসের নির্মাতা আর্থার কোনান ডয়েলের উত্তরসূরি ক্রাইম কুইন খ্যাত আগাথা ক্রিস্টি। অনেকেই মনে করেন ডিটেকটিভ বিচারে এরকুল পোরো কোনো কোনো ক্ষেত্রে ছাপিয়ে গেছে আমাদের শার্লক হোমসকেও। এরকুল পোরো দেখতে একটু অদ্ভুত ধরনের, ডিম্বাকৃতি তার মাথা, বেটে খাটো, সুদূর একটি গোঁফও রয়েছে। তার সহকারী মূলত দুজন, ক্যাপ্টেন হেস্টিংস, আরেকজন তার ঠিক সহকারী নয়, তবে স্কটল্যান্ড ইয়ার্ডের খুব নামকরা ইন্সপেক্টর জেমস জ্যাম। এই বেলজিয়ান ডিটেকটিভ এরকুল পোরোর কিছু অদ্ভুত বিষয় ছিল। তার মাথা যেমন ডিমের মতো এবং প্রতিদিনের নাশতায় তার অবশ্যই রুটি এবং ডিম থাকতেই হতো, এবং সেই ডিম হতে হবে এত সুন্দর সুগোল, একটু এদিক ওদিক হলে কিন্তু তিনি নাশতাই খেতেন না। আমরা জানি ক্রাইম কুইন খ্যাত আগাথা ক্রিস্টির বেশিরভাগ কেস কিন্তু বিষক্রিয়া নিয়ে। কিন্তু আমার কথা সেখানে শেষ নয়। আর্থার কোনান ডয়েলের উত্তরসূরি এই আগাথা ক্রিস্টি কী করে বিশ্বজয় করলেন, এটি কিন্তু অবশ্যই একটি বিস্ময়কর তথ্য। আমরা তাকে জানতে চাইলে অবশ্যই এরকুল পোরো এবং আরেকজন ডিটেকটিভ মিস মার্পলের গল্প পড়তেই হবে। আমাদের এবারের প্রশ্ন, ডিটেকটিভ ফিকশন রাইটার আগাথা ক্রিস্টি ঠিক কী নামে পরিচিত? অপশন এ ক্রাইম কুইন, অপশন বি কিংস কুইন এবং অপশন সি বিউটি কুইন। উত্তর পাঠান ইমেলের মাধ্যমে আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি সহ। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের পুরস্কার বিজয়ীর নাম। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল, শার্লক হোমস লন্ডন শহরের কোন স্ট্রিটে বসবাস করতেন? সঠিক উত্তর অপশন বি, বেকার স্ট্রিট। সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতেছেন ঢাকার দক্ষিণখান থেকে সাবিকুন নাহার। আপনাকে অভিনন্দন। আপনার বই পড়া সংক্রান্ত যে কোনো তথ্য, গল্প কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। বিদায় নিচ্ছি। আমি অরুণ কুমার বিশ্বাস, গোয়েন্দা লেখক। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।